বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভালোবাসার গল্প করব। ভালোবাসা জিনিসটা না খুবই অদ্ভুত। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিনা তার জীবনে ভালোবাসা চায় না। সুস্থ মস্তিষ্কের সবার জীবনেই ভালোবাসার দরকার হয়, তবে এই ভালোবাসার পরিমাপ করার যন্ত্রটা আজ পর্যন্ত বোধহয় আবিষ্কার হয়নি। কেউ যদি সামান্য পরিমাণ ভালোবাসা পায় তো তার উপর নির্ভর করে হয়তো সে তার জীবনের অনেকটা সময় কাটিয়ে দিতে পারে। আবার এমনও লোক আছে যারা হয়তো অপরন্ত ভালোবাসা পায়, তবুও তাদের জন্য সেই ভালোবাসা কম পড়ে। ভালোবাসার কথা বলতে গেলে আমার একটা গানের লাইন খুব মনে পড়ে, যে ভালোবাসা ভালো নয় তবে কেন তুমি, মিথ্যে প্রেমে এই জীবন করলে মরুভূমি। আমার একজন প্রিয় গায়ক এই গানটা গেয়েছেন। তো যাক, আজকে আমাদের আলোচনা গায়ককে নিয়ে নয়, আজকে আমাদের আলোচনা নায়ক নায়িকাকে নিয়ে। তো পৃথিবীতে বেশিরভাগ মানুষ যারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তাদের কিন্তু ভালোবাসা সবসময় কমই পড়ে। খুব কমই মানুষ আছে যাদের জন্য তাদের জীবনে ভালোবাসাটা পূর্ণতা নিয়ে আসে। আমি এটাই বলতে চাইছি যে তারা জীবনে যতটুকু ভালোবাসা পায়, সেই সামান্য ভালোবাসাকেই তারা তাদের সারা জীবনের পুঁজি করে নিয়ে চলে। তো আজকে আমি এমনই দুজন মানুষের গল্প শোনাবো, যে গল্পটা আমি দেখতে পেয়েছি গত সপ্তাহে রিলিজ হওয়া একটা হিন্দি সিনেমা और मैं कहा दम था। সিনেমার নামটাই এমন যে নামটার মধ্যে অ্যাকচুয়ালি সিনেমার একটা ইন্টারনাল মিনিং লুকিয়ে আছে। और मैं कहा दम था এই লাইনটার অর্থ হচ্ছে অন্যের মধ্যে শক্তি ছিল না। অর্থাৎ এই সিনেমার যে কাহিনী, সেই কাহিনীটা কিন্তু এই নামের মধ্যেই লুকিয়ে আছে। এই কাহিনীর যে দুটি মূল চরিত্র কৃষ্ণা এবং বসুধা, তারা নিজেদের জন্যই কষ্টকে বেছে নিয়েছিল। তারা দুজনেই জানতো তাদের জীবনে ভালোবাসাটা ভালো কিছু বয়ে আনবে না, তবুও জেনে শুনেই তারা একে অন্যের জন্য সারা জীবন তাদের মনে ভালোবাসাকে রেখে দিয়েছিল। তো চলো আমরা এবার কৃষ্ণা আর বসুধার গল্প শুনি। সিনেমার নাম और मैं कहा दम था। সিনেমার কাহিনী শুরু হয় একটি জেলের মধ্যে। আমরা প্রথমে দেখতে পাই জেলের মধ্যে সিনেমার নায়ক অজয় দেবগান, যার সিনেমাতে নাম দেওয়া হয়েছে কৃষ্ণা। সে জেলের মধ্যে দীর্ঘদিন ধরে জেল খাটছে। সে কেন জেল খাটছে আর তার এই দীর্ঘ সাজার কী কারণ, সেটা আমরা একটু পরে ডিটেলসে জানতে পারবো। তো তাকে রিলিজ করার জন্য অর্ডার এসে যায়। তার অ্যাকচুয়ালি 25 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু তার রিলিজ অর্ডার চলে আসে 23 বছরের মাথায়। 2 বছর আগে কেন তার রিলিজ অর্ডার এলো সে ঘটনাও আমরা একটু পরে জানতে পারবো। কিন্তু জেলার যখন তাকে ডেকে বলে যে তোমাকে 23 বছরের মাথায় ছেড়ে দেওয়া হচ্ছে, তখন সে বাইরে যেতে রাজি হয় না। নর্মালি কেউ কারোর যদি শাস্তি কমে যায় সে তো আনন্দের সাথে বাইরে চলে যায়, কিন্তু এখানে আমরা দেখতে পাই কৃষ্ণা বাইরে যেতে চায় না। সে বরং আরও বেশি দিন জেলের মধ্যেই থেকে যেতে চায়, কিন্তু জেলার তাতে রাজি হয় না। তো তার জন্য কৃষ্ণা জেলের মধ্যে মারপিট করে, কিন্তু তাতেও জেলার তাকে 23 বছরের মাথায় ছেড়ে দেয়। তো কৃষ্ণা যখন জেলের মধ্যে রয়েছে তখন আমরা কৃষ্ণার ব্যাকগ্রাউন্ড দেখতে পাই। তো কৃষ্ণার ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু অজয় দেবগানকে দেখতে পাই না। কৃষ্ণার ব্যাকগ্রাউন্ড যেহেতু 23 বছর আগের, তো সেখানে আমরা একটা ইয়ং চরিত্রকে দেখতে পাই, যে চরিত্র কৃষ্ণার যৌবনকালের। তো ঘটনা এবার 23 বছর আগে ফিরে যায় 2001 সালে। এখানে আমরা দেখতে পাবো অল্প বয়সের কৃষ্ণাকে, যে চরিত্রে অভিনয় করেছে শান্তনু। তো কৃষ্ণা যে এলাকাতে বাস করে সেই এলাকাতেই বাস করে বসুধা। এখানে বসুধার অল্প বয়সের চরিত্রে আমরা দেখতে পাবো সাই মাঞ্জরেকরকে। কৃষ্ণা এবং বসুধা একে অন্যকে ভালোবাসে। এখানে দেখানো হয়েছে কৃষ্ণার পরিবারে তার নিজের বলতে কেউ নেই, কিন্তু বসুধার পরিবারে তার মা বাবা এবং ছোট ভাই বোন রয়েছে। তো কৃষ্ণা একটা চাকরি করে এবং কৃষ্ণা চায় সে বসুধাকে বিয়ে করে সুখে সংসারে জীবনযাপন করবে। যদিও বসুধার বাবা মার এতে একটু আপত্তি আছে, কিন্তু বসুধা এবং কৃষ্ণা দুজনে বেশ একে অন্যের প্রতি ডেডিকেটেড, যে তারাই একে অন্যের সাথে জীবনযাপন করবে। কৃষ্ণার চরিত্রে দেখানো হয়েছে সে মোটামুটি একটু ইন্টেলিজেন্ট টাইপের ছেলে। সে অ্যাকাউন্টসের ব্যাপার স্যাপার একটু ভালো বোঝে। সে তার এলাকার পরিচিত লোকজনকে, পরিচিত ছোটোখাটো ব্যবসায়ীদেরকে অ্যাকাউন্টসের ব্যাপারে হেল্প করতে থাকে। তো এমনই একটি মিষ্টির দোকানে সে একদিন হেল্প করে যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন সে ভুলে যায় যে তার গাড়ির চাবিটা দোকানে ফেলে এসেছে। সে যখন রিটার্ন ওই দোকানে চাবি নিতে আসে, সে দোকানে ঢুকতেই দেখতে পায় 3 জন গুন্ডা টাইপের ছেলে দোকানদারকে ধরে তার থেকে টাকা পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো তারা কৃষ্ণাকে দেখতে পায় এবং কৃষ্ণাকে দেখার পর তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে যখন কৃষ্ণা বস্তিতে ফিরে আসে, তো কৃষ্ণা বস্তির একটা ছেলে পাকিয়া, যার নাম, তাকে চার্জ করে। কৃষ্ণা তার এলাকার ছেলে পাকিয়াকে চার্জ করে এবং বলে যে তুই তোর সঙ্গপাঙ্গ নিয়ে ওই চাচার দোকানে লুট করতে গেছিলি। পাকিয়া যদিও প্রথমে অস্বীকার করে, তবে কৃষ্ণা বলে যে পাকিয়ার হাতের একটা ব্রেসলেট সেই সময় দেখা যাচ্ছিল। কৃষ্ণা বলে এই ব্রেসলেটের জন্যই সে কিন্তু পাকিয়াকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। সে পাকিয়াকে ভালো হওয়ার পরামর্শ দেয় এবং সে বলে সে পুলিশকে কিছু জানাবে না, যে পাকিয়া যদি এরপরে এই ধরনের কোনো কাজ না করে। তো পাকিয়াকে তো তখন কৃষ্ণা ছেড়ে দেয়, কিন্তু পাকিয়ার কৃষ্ণার প্রতি মনে মনে একটা রাগ জন্ম নেয়। এরপরে আমরা দেখতে পাই কৃষ্ণা এবং বসুধার প্রেম বেশ ভালোই চলছে, ধীরে ধীরে এগিয়ে চলছে এবং তারা তাদের ভবিষ্যৎ প্ল্যান করছে। এরই মধ্যে কৃষ্ণা যেখানে কাজ করে সেখান থেকে কৃষ্ণার প্রমোশন হয় এবং কৃষ্ণাকে প্রমোশন দিয়ে তাদের জার্মানির অফিসে পাঠানো হবে। তো স্বাভাবিকভাবেই কৃষ্ণা খুব আনন্দিত হয়, কারণ তার বিদেশে পোস্টিং হলো, তার মাইনা বাড়লো এবং তার এবং বসুধার ফিউচার আরেকটু স্ট্রং হলো। তারা তাদের ফিউচারকে আরেকটু ভালোভাবে প্ল্যান করতে পারবে। এরপরে কৃষ্ণা বসুধাকে ফোন করে ইমিডিয়েটলি তার সাথে দেখা করতে বলে। কোনো কারণ তাকে জানায় না, সে শুধু বসুধাকে বলে তুমি কলেজ ফাঁকি দিয়ে আমার সাথে এসে দেখা করে। কৃষ্ণার ফোন পাওয়ার পরে বসুধা কলেজ বাঙ্ক করে এবং কৃষ্ণার সাথে দেখা করতে আসে। পরে তারা দুজনে চলে যায় সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে বসে কৃষ্ণা বসুধাকে এই সুখবরটা দেয়। স্বভাবতই বসুধাও এই খবরটা শুনে খুব খুশি হয়। বসুধা তখন মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায় যে কৃষ্ণার এই প্রমোশন পাওয়ার সুবাদে তার বাবা মা হয়তো কৃষ্ণাকে মেনে নেবে এবং তাদের দুজনের ভবিষ্যৎ জীবনের পথে আর কোনো বাধা থাকবে না।
কিন্তু এই আনন্দের মাঝে তারা এটা ভুলে যায় যে কৃষ্ণাকে বাইরে চলে যেতে হবে, মানে জার্মানিতে চলে যেতে হবে। তো আনন্দের রেশ কাটার পরে যখন দুজনেই এটা রিয়ালাইজ করতে পারে যে কৃষ্ণাকে 2 বছরের জন্য জার্মানি যেতে হবে, তখন বসুধা স্বভাবতই দুঃখিত হয়ে পড়ে। কৃষ্ণা তাকে বোঝায় মাত্র 2 বছর। বসুধা কৃষ্ণাকে বলে তুমি কিন্তু বিদেশে গিয়ে বদলে যেও না। কৃষ্ণা এখানে খুব সুন্দর একটা ডায়লগ দেয়, রোমান্টিকতার সাথে সে বলে আমি বছরের কোনো ঋতু নই যে বদলে যাবে। এরপরে কৃষ্ণা বসুধাকে বাইকে করে নিয়ে এলাকায় ফিরে আসে। যেহেতু তারা দুজন একসাথে এসেছে এবং অনেকটাই রাত হয়ে গেছে, তো এলাকার লোক দেখলে সেটাকে খারাপ বলতে পারে। তো বসুধা কৃষ্ণাকে বলে আমাকে একটু দূর থেকেই তুমি নামিয়ে দাও। তো কৃষ্ণা বসুধাকে একটু দূর থেকে নামিয়ে দেয়, বসুধা সেখান থেকে চলে যায়। তো এলাকায় প্রবেশ করার মুখেই বসুধাকে কে বা কারা মুখ বেঁধে কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে ওই এলাকারই একটা বড় গোডাউনের মধ্যে নিয়ে যায়। কিডন্যাপ করে গোডাউনের মধ্যে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই পাকিয়া এবং তার 2 সঙ্গী মিলে বসুধাকে কিডন্যাপ করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল অসৎ। তারা বসুধার ক্ষতি করতে চায় কৃষ্ণার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। তো আমরা আগেই দেখেছি কৃষ্ণা পাকিয়াকে থ্রেট করেছিল তার খারাপ কাজের জন্য, এবং সেখান থেকেই পাকিয়ার কৃষ্ণার উপর একটা রাগ ছিল যে সে কৃষ্ণার ক্ষতি করবে। যেহেতু সে ডাইরেক্ট কৃষ্ণার কোনো ক্ষতি করতে পারছে না, তো সেহেতু সে বসুধার উপর অ্যাটাক করে। কিন্তু বসুধাকে যখন সে তুলে নিয়ে যায়, বসুধার চিৎকারে কৃষ্ণা বুঝতে পেরে যায় যে বসুধার কোনো বিপদ হয়েছে। তখন কৃষ্ণা খুঁজতে খুঁজতে ওই গোডাউনের মধ্যে ঢুকে যায়। এরপরে গোডাউনের মধ্যে যে কি অ্যাকচুয়ালি কি ঘটে সেটা একটা সাসপেন্স হয়ে রয়ে যায়। এরপরে দেখা যায় কৃষ্ণা 2টো ডেড বডি নিয়ে ওই গোডাউনের ভেতর থেকে বেরিয়ে আসছে। এরপরে কৃষ্ণাকে পুলিশে ধরে নেয়। এরপরে কাহিনী আবার 2024-এ ফিরে আসে। আমরা এখানে দেখতে পাই জেল থেকে অজয় দেবগন অর্থাৎ কৃষ্ণা, মিডিল এজ কৃষ্ণা অর্থাৎ মধ্যবয়সী কৃষ্ণা জেল থেকে ছাড়া পাচ্ছে। জেল থেকে বেরোনোর পর কৃষ্ণার দেখা হয় তার বন্ধু জিগ্নেশের সাথে। জিগ্নেশ অ্যাকচুয়ালি কৃষ্ণার বাল্যকালের বন্ধু। জেলে আসার পরেও জিগ্নেশের সাথে কৃষ্ণার যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। তো কৃষ্ণা যখন জেল থেকে বেরিয়ে আসে, তো কৃষ্ণার প্ল্যান ছিল সেই রাতেই সে দুবাইতে চলে যাবে। তো কৃষ্ণার জেলে থাকার সময়ই মহেশ ভাই নামে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে তার আলাপ হয়েছিল এবং সেই আন্ডারওয়ার্ল্ড ডনের প্রাণ বাঁচিয়েছিল কৃষ্ণা। তার পরিবর্তে মহেশ ভাই তাকে প্রমিস করেছিল যে কৃষ্ণা তার কাছে যা চাইবে মহেশ ভাই তাকে সেটাই দেবে। তো কৃষ্ণা মহেশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে জেলে থাকা অবস্থায় এবং বলে জেল থেকে বেরোনোর পরে সেই রাত্রেই কৃষ্ণা দুবাই চলে যেতে চায়। মহেশ ভাই বলে ঠিক আছে, আমি তোমাকে দুবাই পাঠিয়ে দেবো এবং তোমার লাইফ যেন ওখানে ভালোভাবে সেটেল হয়ে যায় সেটার ব্যাপারেও আমি টেক কেয়ার করবো। তো কৃষ্ণা জেল থেকে বেরিয়ে এসে জিগ্নেশের সাথে দেখা করে। প্রথমে জিগ্নেশের গাড়িতে করে কৃষ্ণা তার পুরনো বাড়িতে ফিরে যায়। পুরনো বাড়িতে গিয়ে কৃষ্ণা একটা ইলেকট্রিক বোর্ডের নাট বল্টু খুলে তার মধ্যে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু সে সেটা খুঁজে পায় না। এরই মধ্যে জিগ্নেশ এসে খবর দেয় যে সেই জায়গায় সেই সময়ে বসুধা এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণা তখন ঘরের বাইরে বেরিয়ে আসে এবং আস্তে আস্তে সে নিচে নেমে আসে। একদিকে কৃষ্ণা, অন্যদিকে বসুধা। এখানে আমরা একটা কথা বলে রাখি, বসুধার মধ্যবয়সী যে চরিত্র সেই চরিত্রে অভিনয় করেছে টাবু। বসুধাকে দেখার পরে কৃষ্ণা ধীরে ধীরে বসুধার দিকে এগিয়ে আসে, বসুধাও ঠিক তেমনি ধীরে ধীরে কৃষ্ণার দিকে এগিয়ে যায়। তারা দুজন যখন একে অন্যের সামনে দাঁড়ায়, 23 বছর পরে তারা দুজন একে অন্যের সামনে দাঁড়ায়। গত 23 বছর যতদিন কৃষ্ণা জেলে ছিল, বসুধা এবং কৃষ্ণার একে অন্যের সাথে কোনো যোগাযোগ হয়নি এবং তার কি প্রেক্ষাপট, কেন যোগাযোগ হয়নি সেটা আমরা একটু পরে বলবো। তো এখানে যে আপাতত যেটা দেখা যাচ্ছে, দুজনকে এমনভাবে দেখতে থাকে যেন একে অন্যের জন্য অনেক কথা নিজেদের মধ্যে জমা আছে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। ঠিক সেই সময় বসুধা তার হাতের উপর একটা ছোট্ট একটা আংটির বাক্স নিয়ে কৃষ্ণার দিকে এগিয়ে দেয়, বলে তুমি কি এই জিনিসটাই খুঁজছিলে? কৃষ্ণা তখন দেখতে পায় আজ থেকে 23 বছর আগে বসুধার জন্য একটা সোনার আংটি কিনে কৃষ্ণা ওই ইলেকট্রিক বোর্ডের মধ্যে লুকিয়ে রেখেছিল। কৃষ্ণা যখন জেলে চলে যায় তখন সেই ইলেকট্রিক বোর্ডের ভিতর থেকে ওই আংটিটা বসুধা বের করে নেয়, বের করে নিজের কাছে রেখে দেয়। বসুধা বর্তমানে বিবাহিত, বসুধার হাজব্যান্ড আছে, তার কোনো সন্তান নেই। বসুধার 2টো ছোট ভাই বোন ছিল, তারা এখন দুজনে এস্টাবলিশ। বসুধা কৃষ্ণাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় সেই সাগর পাড়ে যেখানে তারা অল্প বয়সে বসে প্রেম করত। তো সাগর পাড়ে তারা যখন পৌঁছায়, কৃষ্ণা এবং বসুধা নিজেদের মধ্যে কথা তো বলতে থাকে, কিন্তু সব কথাই কেমন ফর্মাল অফিসিয়াল কথাবার্তা চলতে থাকে। দুজনের মধ্যেই দুজনের প্রতি অসম্ভব ভালোবাসা, দুজনের মনেই দুজনের জন্য অনেক কথা জমানো রয়েছে, কিন্তু তারা যেন একে অন্যকে বলে উঠতে পারে না। কোনো একটা বাধা যেন তাদের মধ্যে কাজ করতে থাকে। এখানেই বসুধা জানতে পারে যে কৃষ্ণা আজ রাতেই দুবাই চলে যাবে। তো কথাটা শোনার পর বসুধা একটু দুঃখ পায়। তখন বসুধা বলে যে তোমাকে আমার বাড়ি যেতে হবে, এবং সেই সময় বসুধার ফোনে বসুধার হাজব্যান্ডের ফোন আসে। বসুধার হাজব্যান্ড, তার নাম অভিজিৎ, যে চরিত্রে অভিনয় করেছে জিমি শেরগিল। তো অভিজিৎ বসুধাকে বলে যে তুমি কৃষ্ণাকে নিয়ে আসো। এই কথাটা শোনার পরেই কৃষ্ণা রীতিমতো আশ্চর্য হয়ে যায়। কৃষ্ণা বুঝতে পারে না অভিজিৎ কি করে তার কথা জানলো, কারণ কৃষ্ণা যখন জেলে চলে যায় তখন কৃষ্ণা এবং বসুধা দুজনেই এটা ঠিক করেছিল যে তাদের এই সম্পর্কের কথা আগামীতে অন্য কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারবে না। তো কৃষ্ণা যখন বসুধাকে বলে অভিজিৎ কি করে জানলো, তখন বসুধা বলে যে আমি অভিজিৎকে বিয়ের সময় তোমার কথা বলে দিয়েছি। কৃষ্ণা রীতিমতো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কৃষ্ণা তার বাড়িতে যেতে চায় না। তখন বসুধা তাকে জোর করে এবং বলে তুমি না গেলে অভিজিৎ মাইন্ড করবে। কৃষ্ণা এরপরে রাজি হয়ে যায়। বসুধা কৃষ্ণাকে তার বাড়িতে নিয়ে আসে। বসুধার বাড়িতে আমরা দেখতে পাই রীতিমতো ছোটখাটো একটা মহল, সে বিশাল বড়লোক। বসুধা নিজে বুটিকের ব্যবসা করে এবং তার ব্যবসা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বসুধা যখন কলেজ লাইফে ছিল, যখন তার কৃষ্ণার সাথে প্রেম চলছিল, তখন থেকে কিন্তু কৃষ্ণার পাশাপাশি সেও চাইতো সে জীবনে কিছু একটা করে দেখাবে, আর কৃষ্ণা সবসময় তাকে মেন্টাল সাপোর্ট করতো। তো কৃষ্ণা যখন অভিজিতের বাড়িতে অর্থাৎ বসুধার বাড়িতে এন্ট্রি করে, সেখানে ঢুকেই কৃষ্ণা সর্বপ্রথম দেখতে পাই
কৃষ্ণা যে জেলে ছিল সেই জেলের ইয়ং জেলারকে, অল্প বয়সী একজন জেলার যে তাকে 23 বছরেই রিলিজ করে দিয়েছে সেই জেলারকে। জেলারে চলে যাবার পরেই বসুধা, কৃষ্ণা এবং অভিজিৎ তারা তিনজনে বাড়ির বাইরের লনে চায়ের আড্ডায় বসে। কৃষ্ণা, বসুধা এবং অভিজিৎ যখন চায়ের কাপ হাতে নিয়ে অল্প অল্প নিজেদের গল্প করছে, তখনই বসুধার কাছে ফোন আসে তার অফিস থেকে। বসুধাকে জানানো হয় একটা সমস্যা হয়েছে, কোনো একটা কনসাইনমেন্ট তাদের কার্গোতে আটকে গেছে, অর্থাৎ এয়ারপোর্টে আটকে গেছে, এবং সেই জন্য বসুধাকে তখনই অফিসে যেতে হবে। বসুধা কৃষ্ণা এবং অভিজিৎকে রেখে অফিসে যায় এবং সে বলে যায় সে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তো বসুধা যখন চলে যায় তখন কৃষ্ণা অভিজিৎকে বলে, যেহেতু কৃষ্ণা ওই ইয়ং জেলারকে অভিজিতের বাড়িতে দেখতে পেয়েছে, তখনই কৃষ্ণা বুঝে যায় যে তার 25 বছরের যে সাজা ছিল সেটা যে 23 বছরে নামিয়ে নেওয়া হয়েছে, সেটা হোক না হোক অভিজিতেরই কাজ। কৃষ্ণা তখন অভিজিৎকে বলে যে আমি জানি আপনি এটা করেছেন, কিন্তু আপনি কত বছর ধরে এটা ট্রাই করছিলেন? অভিজিৎ বলে আমি গত 5 বছর ধরে তোমাকে ছাড়ানোর চেষ্টা করছি, এর মধ্যে তোমার জেল বদল হয়ে গেছে, এর মধ্যে তুমি মারপিট করে নিজের সাজা বাড়িয়েছো, তো তার জন্য একটু টাইম লেগে গেল, আদারওয়াইজ তোমাকে আমি আরও 2-3 বছর আগেই বের করে নিয়ে আসতাম। কৃষ্ণা তখন বুঝতে পারে যে অভিজিৎ বেসিক্যালি বসুধার হাজব্যান্ড এবং তার পাশাপাশি একজন ভালো মনের মানুষ। অভিজিৎ তখন কৃষ্ণাকে বলে আমি জানি আপনি বসুধাকে বাঁচাতে গিয়েই দুটি খুন করেছিলেন এবং তার শাস্তি স্বরূপ আপনি জেলে ছিলেন, কিন্তু বসুধা আমাকে যে গল্প বলেছে, সেই রাতের ঘটনা যে গল্প বলেছে, সেই গল্পই আমি আপনার কাছে শুনতে চাই। কৃষ্ণা অভিজিৎকে গল্প শোনায় এবং আমরা আবার দেখতে পাই সেই রাতের ঘটনায় ফিরে যেতে। এখানে কৃষ্ণা বসুধাকে তার বাড়ির একটু দূরে ছেড়ে দিয়েছে। বসুধা যখন একা একা ফাঁকা রাস্তা দিয়ে তার বাড়ি থেকে ফিরছিল, তখন পাকিয়া এবং তার দুজন সঙ্গী তাকে কিডন্যাপ করে একটা গোডাউনের মধ্যে নিয়ে গিয়ে তার সাথে অসৎকর্ম করার চেষ্টা করে, অর্থাৎ তাকে ধর্ষণ করার চেষ্টা করে। ঠিক সেই সময় কৃষ্ণা সেখানে আসে এবং কৃষ্ণা তাদের সাথে মারামারি করে এবং দুজনকে খুন করে দেয় এবং পাকিয়া সেখান থেকে পালিয়ে যায়। পাকিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার পর দুটো লাশ নিয়ে কৃষ্ণা বাইরে আসে এবং বাইরে যে সিকিউরিটি গার্ড ছিল, অর্থাৎ চৌকিদার ছিল এলাকার, সে তখন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে তখন কৃষ্ণাকে ধরে নিয়ে যায়। এইটুকু গল্প বলার পরেই আবার ঘটনা ফিরে আসে অভিজিতের বাড়িতে, যেখানে কৃষ্ণা অভিজিৎকে গল্প শোনাচ্ছিল। তো অভিজিৎ বলে যে আপনি আমাকে যে গল্পটা বললেন আর বসুধা আমাকে যে গল্পটা বলেছে, দুটো গল্পই সেম। এরপরে বসুধাকে দেখি আমরা ফিরে আসতে অফিস থেকে ফিরে আসে এবং ফিরে এসে অভিজিতের পাশে বসে এবং অভিজিৎকে বলে যে তুমি মিথ্যে ফোন কল করে আমাকে অফিসে পাঠিয়েছিলে, তুমি তো আমাকে এটা সরাসরি বলতে পারতে যে তুমি কৃষ্ণার সাথে ডাইরেক্ট কথা বলতে চাও, তোমার আলাদা কিছু কথা আছে। অভিজিৎ তখন তাকে সরি বলে। অ্যাকচুয়ালি অভিজিৎ কৃষ্ণাকে সেই রাতের ঘটনায় জিজ্ঞাসা করার জন্য, সেই রাতের ঘটনায় বসুধার বক্তব্যের সাথে কৃষ্ণার বক্তব্যের কতটা মিল আছে সেটা কম্পেয়ার করার জন্যই একটা ফলস কল করায় এবং বসুধাকে অফিসে পাঠায়। এরপরে আমরা দেখতে পাই যে কৃষ্ণার কাছে ফোন আসে তার বন্ধু জিগ্নেশের। কৃষ্ণা অ্যাকচুয়ালি জেলে থাকার সময় মহেশ ভাইকে বলে রেখেছিল যে সে যেদিন জেল থেকে বেরোবে সেই দিনই সে দুবাই চলে যেতে চায়, মানে সেই দিন রাত্রের ফ্লাইটে সে দুবাই চলে যেতে চায়। সেই হিসাব মতো মহেশ ভাই তার জন্য পাসপোর্ট রেডি করে রাখে এবং কৃষ্ণা জেল থেকে বেরিয়ে জিগ্নেশকে পাঠিয়ে দেয় সেই ব্যক্তির কাছে যার কাছে পাসপোর্ট রেডি করা ছিল। জিগ্নেশ তার কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসে এবং পাসপোর্ট নিয়ে এসে বসুধাকে ফোন করে। বসুধা তখন অফিসে ছিল। বসুধা তাকে জিগ্নেশকে বলে যে কৃষ্ণ অভিজিতের সাথে আছে, তুমি অভিজিৎকে ফোন করো। জিগ্নেশ অভিজিৎকেও চিনত। অ্যাকচুয়ালি জিগ্নেশ কৃষ্ণা এবং বসুধার কমন ফ্রেন্ড ছিল এবং সেই সূত্রে জিগ্নেশের সাথে অভিজিতেরও পরিচয় ছিল। সে অভিজিৎকে ফোন করে এবং অভিজিৎকে ফোন করে সে কৃষ্ণার সাথে কথা বলে। সে বলে যে তার পাসপোর্ট সে পেয়ে গেছে, সে আজ রাতেই চলে যেতে পারবে। এর মধ্যে বসুধা যখন সেখানে কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিল, অভিজিৎ তখন কৃষ্ণাকে আরেকটা কথা জিজ্ঞাসা করে যে সেই রাতে তো 3 জন ব্যক্তি ছিল, পাকিয়া এবং আরও 2 জন লোক, তো তুমি তো 2টো মার্ডার করেছিলে, তো পাকিয়ার কি হলো পরবর্তীতে? কৃষ্ণা বলে যে আমার ভাগ্য ভালো ছিল, সেই জন্য ভাগ্যচক্রে আমি পাকিয়ার দেখা পেয়ে গেছিলাম। এরপরে আমরা ব্যাকড্রপে গিয়ে আবার জেলের কিছু ঘটনা দেখতে পাই। জেলের মধ্যে মহেশ ভাই নামে যে আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে কৃষ্ণার আলাপ হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল তার একটু ব্যাকড্রপ আলোচনা করা যাক। মহেশ ভাই যে ব্যক্তি, সে তো আন্ডারওয়ার্ল্ড ডন ছিল এবং সে ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়ে থাকতো ব্যাংককে। তো ভারতবর্ষের পুলিশ যখন ব্যাংককের পুলিশের সাথে যোগাযোগ করে, তখন ব্যাংকক পুলিশ ভারতবর্ষের পুলিশের সাথে জয়েন্ট অপারেশনে মহেশ ভাইকে গ্রেপ্তার করার জন্য রাজি হয়ে যায়। এরপরে একটা মন্দির থেকে মহেশ ভাইকে গ্রেপ্তার করা হয় এবং ব্যাংকক থেকে ভারতে নিয়ে আসা হয় এবং মহেশ ভাইকে সেই জেলেই রাখা হয় যেই জেলে কৃষ্ণা ছিল। এরপরে আমরা দেখতে পাই মহেশ ভাই জেলে রয়েছে, যেহেতু সে একজন আন্ডারওয়ার্ল্ড ডন, তো জেলের মধ্যে তার অনেক পরিচিত সাঙ্গপাঙ্গ রয়েছে। জেলে বসেই মহেশ ভাই তার সোর্স থেকে খবর পায় যে জেলের মধ্যে মহেশ ভাইকে মারার প্ল্যান করা হচ্ছে। মহেশ ভাই যখন নিজে কিভাবে বাঁচবে সেই প্ল্যান করছে, তখনই জেলের কয়েদিরা তাকে বলে এই জেলের মধ্যে যদি আপনাকে কেউ বাঁচাতে পারে তো সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কৃষ্ণা। তখন কৃষ্ণার সাথে মহেশ ভাইয়ের দেখা হয়। কৃষ্ণা মহেশ ভাইকে বলে যে আমি আপনাকে বাঁচাবো, তবে তার পরিবর্তে আমাকে একটা কাজ করে দিতে হবে। তখন মহেশ ভাই বলে ঠিক আছে, তোমার যে কোনো কাজ আমি করে দেবো। এরপরে কৃষ্ণা মহেশ ভাইকে বলে আমি আপনার জীবন বাঁচাবো এবং তার পরিবর্তেই আমি যখন এখান থেকে বেরোবো আমাকে আপনি দুবাইতে সেটেল করে দেবেন। তো মহেশ ভাই তাতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই জেলের মধ্যে এক এক করে নাম করা সব গুন্ডারা জেলে এন্ট্রি করছে। কৃষ্ণা এবং মহেশ ভাই দুজনেই বুঝে যায় যে মহেশ ভাইকে অ্যাটাক করার জন্য এরা জেলে এন্ট্রি করছে। তো এর মধ্যেই কৃষ্ণা দেখতে পায় যে সমস্ত আসামি জেলে এন্ট্রি করছে তাদের মধ্যে একটা পরিচিত মুখ সে খুঁজে পায় এবং এই পরিচিত মুখ ছিল হচ্ছে পাকিয়ার। পাকিয়া হচ্ছে সেই ব্যক্তি যে তার 2 সঙ্গীকে নিয়ে বসুধাকে কিডন্যাপ করেছিল এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল কৃষ্ণার উপর প্রতিশোধ নেওয়ার জন্য।
তো কৃষ্ণা যখন পাকিয়াকে দেখতে পায় তখন সে মনে মনে প্ল্যান করে যে পাকিয়াকে সে মারবে। একদিকে আন্ডারওয়ার্ল্ড মহেশ ভাইয়ের জীবন বাঁচাবে, অন্যদিকে পাকিয়াকে মেরে সে নিজের প্রতিশোধ পূরণ করবে। আর যে সমস্ত ক্রিমিনাল মহেশ ভাইকে মারার জন্য জেলের মধ্যে প্রবেশ করেছে তারা একদিন প্ল্যান করে যে তারা মহেশ ভাইকে মারবে। তাদের এই দলের মধ্যে পাকিয়াও ছিল। তারা যখন মহেশ ভাইকে অ্যাটাক করার চেষ্টা করে ঠিক সেখানে কৃষ্ণা এসে মহেশ ভাইয়ের জীবন বাঁচায়। শুধু মহেশ ভাইয়ের জীবনও বাঁচায় না, কৃষ্ণার যে পুরনো প্রতিশোধ অপূর্ণ রয়ে গেছিল সে পাকিয়াকে মার্ডার করে সেটাও পুরো করে নেয়। এরপরে কাহিনী আবার চলে আসে অভিজিৎ এবং বসুধার বাড়িতে। সেখানে অভিজিৎ, বসুধা এবং কৃষ্ণা তিনজনই উপস্থিত। এরপরে জিগ্নেশের ফোন আসে আবার অভিজিতের ফোনে। অভিজিৎকে ফোন করে সে বলে কৃষ্ণার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, অতএব কৃষ্ণাকে এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো কৃষ্ণা বসুধা এবং অভিজিতের থেকে বিদায় নিয়ে চলে আসে। বসুধা তাকে ছাড়ার জন্য গাড়ি পর্যন্ত আসে। অভিজিৎ উপরে ব্যালকনি থেকে দেখতে থাকে, তারপরে কৃষ্ণাকে দেখায় সে গাড়িতে চড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়। এরপরে বসুধা যখন বাড়ির ব্যালকনিতে ফিরে আসে সে দেখতে পায় অভিজিৎ সেখানে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। তো বসুধা গিয়ে অভিজিৎকে জিজ্ঞাসা করে, তুমি কি কৃষ্ণা এখানে এসেছে বলে রাগ করেছো? অভিজিৎ বলে, না, কৃষ্ণা খুবই ভালো মনের মানুষ। কৃষ্ণা তোমার জন্য যেটা করেছে সেটা আমি হয়তো করতে পারতাম না, আর কৃষ্ণা তোমাকে বাঁচিয়েছিল বলেই আজ আমি তোমাকে আমার জীবনে পেয়েছি, অতএব কৃষ্ণার উপর আমার কোনো রাগ নেই, কৃষ্ণার উপর আমি কৃতজ্ঞ। কিন্তু অভিজিৎ এখানে একটা কথা বলে। অভিজিৎ বসুধাকে বলে যে আমি কৃষ্ণাকে সেই রাতের কথা জিজ্ঞাসা করেছিলাম, তুমি আমাকে সেই রাতের যে গল্প বলেছো কৃষ্ণাও আমাকে সেই রাতের সেই গল্পই বলেছে, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো আজকে তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট যে ওই রাতে অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটা তুমি আমাকে বলো। এরপরে ঘটনা আবার সেই রাতে ফিরে যায়, 23 বছর আগের সেই রাতে, যেখানে কৃষ্ণা বসুধাকে তার বাড়ি থেকে একটু দূরে বাইক থেকে নামিয়ে দিয়েছিল এবং বসুধা একা একা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সে পুরো রাস্তাটা ছিল শুনশান। বসুধা কিছুটা রাস্তা যাওয়ার পরেই দেখতে পাই আমরা পাকিয়া এবং তার দুজন বন্ধু তাকে ধরে নিয়ে যায় একটা গোডাউনের মধ্যে এবং গোডাউনের মধ্যে নিয়ে গিয়ে তার সিলেতানি করার চেষ্টা করে, অর্থাৎ তাকে ধর্ষণ করার চেষ্টা করে। তখনই পাকিয়ার দুই বন্ধু অসাবধানতা বশত বসুধার হাতেই মারা যায়। বসুধার কোনো ইন্টেনশন ছিল না তাদেরকে মারার, বসুধা শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই অসাবধানতা বশত পাকিয়ার দুই বন্ধু মারা যায় এবং দুই বন্ধুকে স্পট ডেড হতে দেখে পাকিয়া সেখান থেকে পালিয়ে যায়। পাকিয়া যখন পালিয়ে যাচ্ছিল তখন সে কৃষ্ণার সামনে দিয়ে পালাচ্ছিল। পাকিয়াকে পালাতে দেখে কৃষ্ণা তখন ভাবে যে কিছু একটা বিপদ হয়েছে, কারণ ওই রাস্তায় বসুধা গেছে। তখন কৃষ্ণা দৌড়ে আসে এবং সে এসে গোডাউনের মধ্যে ঢোকে এবং সে দেখতে পায় যে বসুধা দাঁড়িয়ে আছে এবং সেখানে দুটো ডেড বডি পড়ে আছে। আর বসুধা তখন রীতিমতো পাগলের মতো করতে থাকে। কৃষ্ণা অনেক কষ্টে বসুধাকে বোঝায় এবং সে বলে, তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে যদি এখানে এই অবস্থায় কেউ দেখে তোমার সারা জীবন নষ্ট হয়ে যাবে, তুমি তোমার ভাই বোনকে মানুষ করতে পারবে না। আমি একটা ছেলে, তারপর আমার আশেপাশে কেউ নেই, আমার আগে পিছে কেউ নেই, কোনো পরিবার নেই। তো তুমি যাও, আমি এই খুনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেব এবং আমি কিছুদিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসবো, 4-5 বছরের মধ্যেই আমি জেল থেকে বেরিয়ে আসবো। বসুধা সেই সময় বুঝতে পারে না সে কী করবে, কিন্তু কৃষ্ণার প্রেসারে সে সেখান থেকে বাড়ি চলে যায়। এরপরে কৃষ্ণা ওই দুটো ডেড বডি নিয়ে বাইরে আসে, যেটা কিনা আমরা আগেই দেখেছি। আর অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছিল সেটা এখন জানতে পারলাম। তো কৃষ্ণাকে তখন পুলিশে গ্রেপ্তার করে এবং কৃষ্ণার 25 বছরের জেল হয়ে যায়। এরপরে বসুধা আসে কৃষ্ণার সাথে দেখা করার জন্য। বসুধা তাকে বলে, তুমি তো বলেছিলে 4-5 বছরে তুমি ছাড়া পেয়ে যাবে, কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছিলে, তুমি জানতে এই দুটো খুনের শাস্তি অনেক দিনের হবে। কৃষ্ণা তখন বসুধাকে বলে, আমি জেলের মধ্যে এইভাবে জীবন কাটিয়ে দিতে পারবো যে আমি তোমার জন্য কিছু একটা করতে পেরেছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষ্ণা বসুধার থেকে এই প্রতিজ্ঞাও নিয়ে নেয় যে বসুধা কোনো দিন জেলে কৃষ্ণার সাথে দেখা করতে আসবে না। এই জন্যই সিনেমাতে 23 বছরের একটা লম্বা গ্যাপ হয়ে যায় এবং তারা দুজন একে অন্যের চেহারা দেখতে পায় না, কারণ তারা একে অন্যের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এটা ছিল অ্যাকচুয়াল কাহিনী, যেটা বসুধা বিয়ের 12 থেকে 13 বছর পরে তার হাজব্যান্ডকে জানায়। এই কাহিনী শোনার পরে অভিজিতের মনে কৃষ্ণার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। এরপরে দেখায় কৃষ্ণা এয়ারপোর্ট থেকে দুবাই চলে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিনেমার গল্প। সে সিনেমার যা নাম অরমে কাহা দমতা, তার সাথে সিনেমার গল্পের কিছুটা মিল আছে, কারণ অন্য কেউ তাদেরকে কষ্ট দেয়নি, তারা নিজেরাই নিজেদেরকে কষ্ট দিয়েছে। তারা নিজেরাই এই কষ্টের পথটা বেছে নিয়েছিল। তারা নিজেরাই ডিসিশন নিয়েছিল যে তারা একে অন্যের থেকে দূরে থাকবে এবং একে অন্যের চেহারা দেখবে না। সো এই ক্ষেত্রে সিনেমার নামের সাথে সিনেমার কাহিনী পুরোটাই জাস্টিফাইড করে। কিন্তু ব্যাপার হলো সিনেমার ডিরেকশন। সিনেমার ডিরেক্টর নীরজ পান্ডে। নীরজ পান্ডের আগে যতগুলো সিনেমা করেছে ম্যাক্সিমাম সিনেমায় থ্রিলার টাইপের ছিল, যেমন ও বেবি, যেমন স্পেশাল 26 কিংবা ওয়েব সিরিজ খাকি দ্য বিহার চ্যাপ্টার। ফার্স্ট টাইম ট্রাই করেছে একটা লাভ স্টোরি করার, আর লাভ স্টোরি তাও একটা মিডিল এজ লাভ স্টোরি। কিন্তু এই লাভ স্টোরিটা অন্যান্য লাভ স্টোরি থেকে একটু আলাদা। এখানে নীরজ পান্ডে দর্শকদের দেখাতে চেয়েছে যে ভালোবাসা যে দিলে ভালোবাসা পেতেই হবে তার কোনো মানে নেই। ভালোবাসা নিঃস্বার্থভাবে দেওয়া যায়, ভালোবাসার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা যায়। এমনকি ভালোবাসার মানুষের কাছে ফিরে আসার উপায় থাকলেও তার সুখের জন্য, তার শান্তির জন্য, তার সামাজিক প্রতিষ্ঠার জন্য তাকে ছেড়ে সারা জীবনের মধ্যে চলে যাওয়া যায়। একটা ছেলে এবং একটা মেয়ে যখন ডিসিশন নেয় যে দীর্ঘ 25 বছর তারা একে অন্যের থেকে আলাদা থাকবে, তারা একে অন্যের চেহারাও দেখবে না। ছেলেটা জেলের মধ্যে যখন তার অতীত জীবনে ভালোবাসার স্মৃতি নিয়ে বেঁচে থাকে আর এটা ভাবতে থাকে যে মেয়েটার ভবিষ্যৎ যাতে কোনো রকম স্পয়েল না হয় এবং তার জন্য সে তার জীবনে দ্বিতীয়বার এন্ট্রি নেবে না এবং সে চুপচাপ সবাইকে ছেড়ে চলে যাবে। আর মেয়েটা যখন বাইরে থেকে সবসময় এটা ভাবতে থাকে যে ব্যক্তি আমার জন্য জেলে রয়েছে, যার জন্য আমি জীবনে সব কিছু পেলাম, তাকে আমি একবার হলেও চোখের দেখা দেখবো, তাকে আমি কিছুক্ষণের জন্য হলে তার সান্নিধ্য পাবো। তারপর আবার তারা দুজন যখন অনির্দিষ্টকালের জন্য একে অন্যের থেকে দূরে চলে যায়। এটা করার
করার জন্য মনে যে কতটা ভালোবাসা, একে অন্যের প্রতি কতটা শ্রদ্ধা এবং কতটা কষ্ট নিজেদের মধ্যে চেপে রাখতে হয়, ডিরেক্টর সেটাই আমাদের দেখাতে চেয়েছেন। ভালোবাসার একটা আলাদা ধরনের এক্সাম্পল এটা। তবে এই সিনেমার মধ্যে কিছু প্রবলেম আছে। মধ্যে এই সিনেমার যে স্ক্রিন প্লে, এই সিনেমার যে চিত্রনাট্য, এটা আমরা এর আগে অনেকবার দেখেছি। এই সিনেমার মধ্যে কোনো টুইস্ট নেই। আর সিনেমাটার না গতি, মানে সিনেমাটার যে স্পিড, সেটা খুবই স্লো। সিনেমাতে যখন ডায়লগ ডেলিভারি করা হচ্ছে, তখন সেই ডায়লগ ডেলিভারিগুলো এমনভাবে করা হচ্ছে যেন মনে হচ্ছে যে ডায়লগটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত, সেই ডায়লগটা মানে আননেসেসারি 5 মিনিট ধরে টানা হচ্ছে। এটা আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে এই ধরনের সিনেমা চলার কোনো মানে নেই। যদিও ব্যক্তিগতভাবে আমি অজয় দেবগন এবং টাবুকে খুব পছন্দ করি। অজয় দেবগন এবং টাবুর যতগুলো সিনেমা হয়েছে, প্রায় প্রত্যেকটা সিনেমাই কিন্তু দর্শক ভালোভাবে নিয়েছে। যেমন দৃশ্যম 1, দৃশ্যম 2, দে দে প্যার দে, সবগুলো সিনেমায় মোটামুটি হিট এবং সুপারহিট। কিন্তু এই সিনেমাটা খুব বাজেভাবে ফ্লপ করবে এবং অলরেডি যা বক্স অফিস প্রেডিকশন পাওয়া যাচ্ছে, তাতে এই সিনেমাটা হয়তো 2024 সালে সবথেকে বড় ডিজাস্টার। এবং তার ওই একটাই কারণ, সেটা হচ্ছে সিনেমার গল্প। সিনেমার গল্পটা এতটাই ছোট যে সেটা দিয়ে বাকি হিন্দি সিরিয়ালের ডেলি সোপগুলো যতটা টাইম নেওয়া হয়, তার একটা কি দুটো এপিসোড হতে পারে। একটা 2.5 ঘন্টা কিংবা একটা 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা এইটুকু গল্প নিয়ে তৈরি করা একেবারেই উচিত হয়নি ডিরেক্টরের। যদি অভিনয়ের কথা বলি, টাবু এবং অজয় দুজনে খুব ভালো অভিনেতা এবং তারা খুব ভালো অভিনয় করেছে। জিমি শেরগিলকে এই সিনেমাতে খুব একটা বেশি স্ক্রিনে স্পেস দেওয়া হয়নি, তবু যেটুকু সময় সে পর্দায় ছিল, সেটুকু সময় তার যে বড়লোকি একটা ভাব এবং বড়লোকি ভাবের সাথে তার যে একটা বিনয়ী এবং ভদ্রতা রয়েছে তার চরিত্রের মধ্যে, সেটা সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। ভালো মন্দ মিশিয়ে সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছে, তাতে আমাকে যদি রেটিং করতে বলা হয়, আমি এই সিনেমাকে 5-এর মধ্যে 2 দেবো। তো আমি রেফার করবো না যে 300-400 টাকা দিয়ে টিকিট কেটে এই সিনেমা দেখতে যাওয়ার জন্য। যদি কোথাও 50-100 টাকার টিকিটে সিঙ্গেল স্ক্রিনে পাওয়া যায়, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আদারওয়াইজ সিনেমাটা যেভাবে বিজনেস করছে গত 1 সপ্তাহে, আমার মনে হয় খুব শীঘ্রই ওটিটিতে চলে আসবে। অতএব সিনেমায় হলে যাওয়ার কষ্ট নাও করতে পারেন, ওটিটির জন্য অপেক্ষা করুন। অনলাইন ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাস, তার মধ্যে ওটিটিতে চলে আসবে। এরকম মিডিল এজের প্রেম কাহিনী খুব একটা সাধারণত তৈরি হয় না। সেক্ষেত্রে যাদের বয়স 40-45 বছরের কাছাকাছি, যারা জীবনের মধ্যগগনে রয়েছে, তাদের এই সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। আর সিনেমাটা দেখার পরে তাদের পুরনো প্রেম, যেগুলো মনের কোনো একটা কর্নারে চাপা দেওয়া রয়েছে, সেই ছাই চাপা আগুন থেকে বেরিয়ে আসলেও আসতে পারে। তো বন্ধু, আজকের মতো কাহিনী এখানে শেষ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটনটাকে প্রেস করুন, যাতে আমার পরবর্তী এক্সপ্লেনেশন আপনার কাছে সবার আগে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছে যায়।